বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো খেয়াল করেছেন যে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের মাটিতে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটা ওয়ার্ল্ড মিডিয়ার খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সে বিষয়টা হলো পাকিস্তান এবং সৌদি আরবের একটি সামরিক চুক্তি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে ওই চুক্তিটা নিয়ে আমরা কিছু আলাপ করব এবং এই চুক্তিটার ইফেক্ট কি বা আদৌ কোনো ইফেক্ট আছে কিনা এবং থাকলে সেটা কোথায়, আমরা সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে থাকবেন গত সপ্তাহে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে একটি সামরিক চুক্তি সম্পাদিত হয়েছে, সেই চুক্তিটার নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। তো এই চুক্তির প্রধান বৈশিষ্ট্য বা প্রধান ধারা হলো তিনটা। এক নম্বর, যে এই চুক্তি করা যে দুইটা দেশ সৌদি আরব এবং পাকিস্তান, এই দুইটা দেশের মধ্যে যে কোনো একটি দেশ যদি কোনো বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়, তাহলে অপর দেশটিও তারা মনে করবে যে তারা আক্রান্ত হয়েছে। দুই নম্বর, এই দুই দেশের চুক্তিকারী যে দুইটা দেশ সৌদি আরব এবং পাকিস্তান, এই দুই দেশের যে প্রতিরক্ষা সহযোগিতা, এই প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করবে। আর তিন নম্বর, যে বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে তারা মানে যৌথভাবে তাদের যৌথ যে সক্ষমতা, এই সক্ষমতাটা তারা বৃদ্ধি করবে। তো এখন এই চুক্তিটা কেন এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই চুক্তি অবশ্যই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ রয়েছে, যেটা যে আরবরা, সৌদি আরব, তারা তাদের অতীতে তারা একটি বিশাল মানে যোদ্ধা জাতি হিসাবে তাদের স্বীকৃতি ছিল, কিন্তু তারা সেই স্বীকৃতি মানে ইতিহাসের এত পুরনো যে সেটা অনেকে ভুলতে বসেছে। এই আরবরা পরে এসে যখন তারা তাদের এই পেট্রোলিয়াম সম্পদ পেল, তেলের খনি, এই তেলের খনি পাওয়ার পরে যখন তারা পেট্রোল ডলার কামানো শুরু করলো, তারপর থেকে তারা যে একটা যুদ্ধবাদ জাতি, যোদ্ধা জাতি, সেই ইতিহাস ভুলে গিয়ে তারা এই ভোগ বিলাস বা এগুলাতে মত্ত হয়ে যায়। তো মত্ত হওয়ার কারণে তাদের মধ্যে এই যুদ্ধ প্রবণতা তাদের ঠিক আগের মতো থাকে না। যুদ্ধের উপর তারা দক্ষ যোদ্ধা হয়ে গড়ে উঠতে পারে না। শত্রুতা মাখানো একটা বন্ধুত্বের হাত তাদের দিকে সম্প্রসারিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এবং তারা তাদের নিরাপত্তার জন্য এই আরবদের মাটিতেই মার্কিন নিরাপত্তা ঘাঁটি বানায়। এই ঘাঁটিগুলো বানানো হয়েছে মূলত মানে সৌদিকে বোঝানো হয়েছে যে তোমাদের নিরাপত্তার জন্য, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। তারা এই ঘাঁটিগুলো করেছে মূলত এই মধ্যপ্রাচ্যের তেল সম্পদ শোষণ, মধ্যপ্রাচ্যের অর্থ শোষণ হওয়ার পরে, মধ্যপ্রাচ্যে অস্ত্রের বাজার চালানোর পরে সেখানকার সেই টাকাগুলো নিয়ে তারা মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, একটি ধর্মান্ধ একটি গোষ্ঠীর তৈরি করা, যে একটি বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েলকে পক্ষ করার উদ্দেশ্যে তারা এত কিছু করেছে। কিন্তু মাথামতো আরবরা সেটা বুঝতে পারে নাই, বুঝেছে অনেক দেরিতে। তো এরই মাঝে যখন ইসরায়েল রাষ্ট্র তাদের বৃহত্তর ইসরায়েল গড়ার যে পরিকল্পনা যেটা পাবলিশ হয়েছে, তাতে ইসরায়েলের আশপাশের রাষ্ট্রগুলো গুলোকেও তারা দখল করে নেবে। তো ইসরায়েলের এই আগ্রাসন ধরা পড়লো কখন? যখন কয়েক মাস আগে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি যে ক্ষেপণাস্ত্র হামলা করলো, এই হামলার পরে আরব নেতাদের ঘুম ভাঙার পরে তারা এখন নিরাপত্তা বিষয়টাতে সিরিয়াস হয়ে উঠেছে, এবং সিরিয়াস হওয়ার পরেই সৌদি আরব পাকিস্তানের সাথে সম্প্রতি এই চুক্তিটি সম্পাদন করেছে। এই চুক্তির অবশ্যই ইফেক্ট রয়েছে, এবং মধ্যপ্রাচ্যে এর ইফেক্ট আছে। শুধু মধ্যপ্রাচ্যে না, এটা ভারত এবং পাকিস্তান। তো এই
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের একটা দেশ পাকিস্তানের সাথে এই চুক্তিটা হয়েছে। এখন এই চুক্তির ইফেক্ট এই জন্য আমার মনে হয় সবচেয়ে বেশি দেখা যাবে এই দক্ষিণ এশিয়ায়, এবং দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান যে সামান্য কারণে 2 দিন পর পর যুদ্ধে অবতীর্ণ হয়, যেমন সর্বশেষ যে যুদ্ধটা গেল সে যুদ্ধে পেহেলগামে যে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, সেই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে ইন্ডিয়া যে পাকিস্তানের উপর যে আক্রমণটি পরিচালনা করল অপারেশন সিঁদুর নামে, এবং সেই সিঁদুরের এগেনস্টে পাকিস্তান কিন্তু বসে থাকে নাই। পাকিস্তান ভারত 4 দিনের যে একটি যুদ্ধে লিপ্ত হয়, সেই যুদ্ধে ভারত তাদের যে সম্প্রতি তাদের বিমান বহরে যুক্ত করা রাফায়েল, 6টি রাফায়েল পাকিস্তান ফেলে দেয় পাখির মতো। তো এখন যেটা হচ্ছে, এই সৌদি আরব এবং পাকিস্তানের এই চুক্তির পরে এখন ভারত চাইলেই যখন ইচ্ছা পাকিস্তানে হামলা করতে পারবে না, এবং কেননা ভারতে পাকিস্তানে হামলা করলে সৌদি আরব তারা আক্রান্ত হয়েছে বলে মনে করবে, এবং সেক্ষেত্রে সৌদি আরব ব্যবস্থা নেবে। এবং যদিও সৌদির সাথে ভারতের নানা রকম অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সৌদি আরবে ভারতের অনেক লোক কাজ করে, সেখানে তাদের ভিতর সম্পর্ক ভালো আছে, কিন্তু এই সম্পর্কটা এই সামরিক চুক্তি হওয়ার পরে, পাকিস্তানের সাথে সামরিক চুক্তি সম্পাদিত হওয়ার পরে এই সৌদি আরবের সাথে ভারতের যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্ক যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি খুব চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সম্পর্ক থেকে। তো শুধু তাই নয়, আমার মনে হয় ভারতকে এতদিন যে একটি কাগজের বাঘ হিসাবে ভারতকে প্রতিষ্ঠিত করা হচ্ছিল, সেই ধারণাটা ভেঙে গেছে এই ভারত পাকিস্তান সর্বশেষ যে 4 দিনের সেই যুদ্ধে ভারতের যে কাগজের বাঘ সেটা প্রমাণ হয়ে গেছে। এবং অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করত যে তাছাড়া ভারতের সামরিক সক্ষমতা আসলে যত ডাকে ততটা বসে না, ভারতের সামরিক সক্ষমতা অত্যন্ত দুর্বল, কিন্তু তাদের বাগাড়ম্বরের কারণে, তাদের বল করে ফুলিয়ে ফাঁপিয়ে বলার কারণে মনে হতো তারা একটা বিরাট শক্তি। আসলে অত বড় শক্তি নয়। ভারতের ইতিহাসে এরকম কোন রেকর্ড নাই যে ভারত একা কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করে জয়লাভ হয়েছে। জানেন, ভারতের জয়লাভের রেকর্ড একটাই, তারা ফুলিয়ে ফুলিয়ে যেটা দেখায় সেটা হলো 71-এ নাকি তারা পাকিস্তানকে হারাইছে বাংলাদেশে। হাউ ফানি। পাকিস্তানকে মোকাবেলা করেছে বাংলাদেশের মুক্তিবাহিনী, বাংলাদেশের জনসাধারণ। ভারত সেখানে এসেছে কবে? বাংলাদেশের জনগণের উপর অ্যাটাক শুরু হয়েছিল 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে, আর যা শেষ হয়েছিল 16 ডিসেম্বর। তো এই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনসাধারণ শুরুর দিন থেকে সেই লড়াই ছিল। আর ইন্ডিয়া আসছে কবে? ডিসেম্বরের এই 5-6 তারিখে আসছে, তাও কি ইন্ডিয়ান ট্যাঙ্ক টাওয়ারের আগে বাংলাদেশের জনগণ তারা ইন্ডিয়ার রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, তারপরে তারা আসছে। তো এইভাবে নাকি তারা জিতছে, এটাকেই তারা জিত বলে। তো আসলে এটা ভারতের জিত না, কিন্তু ভারত অনেকবার অনেক রাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে। আপনারা জানেন 1965 সালের যে পাক ভারত যুদ্ধ, যে যুদ্ধে পাকিস্তান বাহিনী কাশ্মীরে অ্যাটাক করেছিল, তা কাশ্মীরের সেই অ্যাটাক প্রতিরোধের সক্ষমতা ভারতের ছিল না। তখন ভারত মান সম্মান বাঁচানোর জন্য ভারত তখন অ্যাটাক দিয়েছিল লাহোরে, এবং আপনারা জানেন লাহোরের সেই অ্যাটাকটা তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানি, আলফা কোম্পানি, তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ক্যাপ্টেন জিয়াউর রহমানের নেতৃত্বাধীন আলফা কোম্পানি, এক কোম্পানি
ভারতকে পিছু হতে বাধ্য করেছিল, এবং ওই যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বের সেই যুদ্ধে ভারতীয় বাহিনীর কাছ থেকে একটি ট্যাঙ্ক কেড়ে নেওয়া হয়েছিল, যা এখনো বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জাদুঘরে রয়েছে। তো ভারত কখনো অতীতে একটা যুদ্ধ করে কোনো দেশের সাথেই পারে নাই। আপনাদের হয়তো মনে থেকে থাকবে 2000 সালে বাংলাদেশের সাথে দুইটি ঘটনা ঘটিয়েছিল ভারত। একটি সিলেটের পদুয়া সীমান্তে, যে সীমান্তে ভারত বিলায়ের মতো পালায়ে গিয়ে পরে রাতের আধারে বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারিতে বাংলাদেশের সীমান্তরক্ষীদের ক্যাম্পে আক্রমণ করতে এসেছিল, কিন্তু সেখানেও ভয়ানক ভাবে পর্যদস্ত হয়েছে। আপনারা দেখেছিলেন, বিবিসিতে দেখিয়েছিল তখন যে এই বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সৈন্যদের লাশ, অসংখ্য লাশ পড়েছিল। হ্যাঁ, তো ভারত কখনোই কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ করে এককভাবে জয়লাভ করার কোন অভিজ্ঞতা ভারতের নেই, এবং সেটা আগামী দিনেও ভারত সক্ষম হবে না সেটাই। এবং আমার মনে হয় মধ্যপ্রাচ্যের যে পাক সৌদি চুক্তি, সামরিক চুক্তি, সেই চুক্তির ইফেক্ট যতটা না ওখানে অর্থাৎ মধ্যপ্রাচ্যে ফেলবে, তার চেয়ে অনেক বেশি দেখা দেবে এই দক্ষিণ এশিয়ায়। এবং দক্ষিণ এশিয়ার একটি যে শক্তিশালী একটি আগ্রাসী শক্তি, একটি আগ্রাসী রাষ্ট্র ভারত, যে ভারত রাষ্ট্র তারা যে স্বপ্ন দেখে অখণ্ড ভারতের, আমার মনে হয় তাদের সেই অখণ্ড ভারতের স্বপ্ন ইস্তফা দেওয়া লাগতে পারে, এমনকি উল্টাও ঘটে যেতে পারে যে এই পাক সৌদি সামরিক চুক্তির ইফেক্ট হিসাবে অখণ্ড ভারত গঠনের পরিবর্তে বরং বর্তমান ভারতের বর্তমান যে চেহারা, তা অনেক খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে। এটা আশঙ্কা, মানে শুধু আশঙ্কা নয়, আমার মনে হয় ওরকম কিছুর দিকেই আগাচ্ছে এই অঞ্চলের ভূ রাজনীতি। তো সেটার বাস্তবতা কতটুকু, সেটার জন্য আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে, দেখতে হবে, তখন আপনারা সবকিছু আরো স্পষ্ট হবেন। তো ধন্যবাদ জানবেন। আজকের মতো এই আলাপ এখানেই শেষ করছি। আর আরেকটি বিষয়, সেটা হলো আপনারা কোন কোন বিষয়ে কথা শুনতে চান বা কোন কোন বিষয়ে প্রোগ্রাম করা যেতে পারে, এই ব্যাপারে আপনাদের পরামর্শ আপনারা দয়া করে কমেন্টে জানাবেন, এবং আপনাদের এই পরামর্শকে মূল্যায়নের চেষ্টা করা হবে। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।